কবিতা পাঠের সময় এখন। কবিতা পাঠের এই সময়ে পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আমরা কয়েকটি কবিতা পড়ব। এর আগের ভিডিওতে আমরা কবিকর্ণিকা পত্রিকার 24 বছরের বর্ষা সংখ্যা থেকে তার প্রথম পর্বের কয়েকটি কবিতা জ্যোতির্ময় বেদনার খাঁজে খাঁজে থেকে কয়েকজনের কবিতা পড়েছিলাম। আজকে সেখান থেকে আরও কয়েকজনের কবিতা পড়বার ইচ্ছা পোষণ করছি। আজকে কবিতা পড়ব প্রথম কবির নাম ভজন দত্ত। অভাব নয়। চোখের জল ভাতে মেখে খাই রোজ। অভাব নয়, স্বভাবের দোষ। পুরুষ মানেই নন্দ ঘোষ, চারিত্রিক গোলযোগ। এমতো পরিস্থিতিতে যারা পড়ে তারাই জানে সবই মায়াজাল, জুয়াচুরি, মিথ্যা সান্ত্বনার বাণী। আমাদের বাড়িতে বাড়িতে বউ, নদীর নাম শালী, গায়ের নাম পায়রাচালি, দ্বারকেশ্বর নদ এবং গন্ধেশ্বরী নদী, জয়শিলা, শিলাজয়, জয়পণ্ডা, শিলাবতী। প্রেমের পরীক্ষায় বলি হলো কত কত নদী। প্রেমের পরীক্ষায় বলি হলো কত কত নদী। পড়লাম ভজন দত্তের কবিতা। পরবর্তী কবির নাম মিঠুন চক্রবর্তী। অচেনা। কাক ভরে বেরিয়েছে এক লোক, রাস্তার ধূসর ধুলো তখনও ঘুমিয়ে। তখনও জাগেনি পাখিদের বিস্তীর্ণ পাড়া, এবং জংধরা সাইকেল তাকে উড়িয়ে নিয়ে গেল। ঘূর্ণায়মান চাকার ভেতরে বাজে অশ্রুত ঘণ্টা। সারাদিন সে তোমার মতো আমার মতো বাজার করে কিনা এক মুঠো নীল ছায়া। সারাদিন সে তোমার মতো আমার মতো বাজার করে কিনে এক মুঠো নীল ছায়া। দুগাছি লাল কাচের চুড়ি, একটা কচি পাতার দোলনা। সন্ধ্যায় ফিরে আসে। এসে আশ্চর্য চোখে দেখে যেখানে ঘর ছিল ঘর নেই, আঙিনায় কেবল দাঁড়িয়ে আছে একখানি অচেনা দরজা। মারাত্মক। মিঠুন চক্রবর্তী। কাক ভরে বেরিয়েছে এক লোক, রাস্তায় ধূসর ধুলো তখনও ঘুমিয়ে। রাস্তায় ধূসর ধুলো তখনও ঘুমিয়ে। তখনও জাগেনি পাখিদের বিস্তীর্ণ পাড়া, এবং জংধরা সাইকেল তাকে উড়িয়ে নিয়ে গেল। ঘূর্ণায়মান চাকার ভেতরে বাজছে অশ্রুত ঘণ্টা, অশ্রুত ঘণ্টা। সারাদিন সে তোমার মতো আমার মতো বাজার করে কিনে এক মুঠো নীল ছায়া, দুগাছি লাল কাচের চুড়ি, একটা কচি পাতার দোলনা। এগুলো কিনে সন্ধ্যায় ফিরে আসে। এসে আশ্চর্য চোখে দেখে যেখানে ঘর ছিল ঘর নেই, আঙিনায় কেবল দাঁড়িয়ে আছে একখানি অচেনা দরজা। পরের কবিতার নাম পাহাড়ি রিংটোন। কবির নাম মন্দিরা ঘোষ। মন্দিরা ঘোষের পাহাড়ি রিংটোন কবিতাটি 3টি অংশে বিভক্ত। প্রথম অংশ। শীতের মাফলারে ঘোলাটে রোদের আলপিন, নীল চৌরাস্তার চোখ ডুবে যায় পাহাড়ি ডেস্কটপে। পাতার আড়াল সরিয়ে দুটি হর্নবিল অজানা সংকেত খোঁজে। একা ল্যাম্পপোস্ট জেগে জেগে সারা রাত বাঁক বদলের ছবি আঁকে। নির্জন সংলাপের আলোয় হেঁটে যায় ভোরের ক্রিয়াপথ। দ্বিতীয় অংশটি। কালিম্পংয়ের পাতা উল্টালে মেঘের মলাটে ডাকনাম লেখা দুপুর। বাহ। গাজীপুর সুরেলা আকাশ,
রাংতা সকাল জড়িয়ে শীতের স্বরলিপি, ভেসে যায় মেঘলা উচ্চতায়। বুকে ঠোঁটে হিমের আলপিন গান, বুকে ঠোঁটে হিমের আলপিন গান। ভেজা চুল উড়ে উড়ে মুগ্ধতার লিমেরিক। উইন্ডসংসের রুপটপ থেকে পাহাড়ি রাস্তায় ভুলভাল প্রসঙ্গ ফেলে আসি ভোরের কুয়াশায় আমাদের ঘনিষ্ঠ উত্তরণগুলি। ফেলে আসি ভোরের কুয়াশায় আমাদের ঘনিষ্ঠ উত্তরণগুলি। পাহাড়ি রিংটোন, 3 নম্বর রিংটোনটি। নস্টালজিক ম্যালের ভিউ পয়েন্ট ছুঁয়ে একটা নীল মাফলার ভাসতে থাকে, যার মেঘলা কুয়াশায় গ্লেনারিজের আলো আধার ইশারা কফি কাপের সঙ্গমে রাতের গিটারে বেজে ওঠে মেঘ পিয়নের গান। ফেরার রিংটোনে তিস্তার বাঁকে বাঁকে জড়িয়ে যায় রঙ্গিতের ইশারা। মন খারাপের দিস্তায় উকি মারে লাভার্স পয়েন্টে আবছায়া বিষণ্ণতা। শীতের ক্যালেন্ডার থেকে অজান্তেই খসে পড়ে কয়েকটি হিসাব না মেলা সংখ্যা। পড়ব বার্ড অফ প্যারাডাইস, এই কবিতাটি। কবির নাম শ্রী মহাদেব। বার্ড অফ প্যারাডাইস। না, আমি কোথাও যাব না, কোনো আসরে বাসরে না, দলে নির্দলে না, ঝগড়ায় ঝঞ্ঝাটে না। আমি আকাশ বাতাস বিদীর্ণ করে শুষে নেব সব। সমস্ত বিরুদ্ধ শক্তিকে বলবো না না না। ভেসে বেড়াবো, নেচে বেড়াবো, গেয়ে বেড়াবো, ঘুরে বেড়াবো। কোনো কৈফিয়ত নয়, ক্রমশ না বলতে শিখে যাব। থেমে যাব যেখানে শুধু ভালোবাসা পায়ে আগল পড়ায়, সেখানে আর না বলবো না। থেমে যাব মানে না বলায় থেমে যাব যেখানে শুধু ভালোবাসা পায়ে আগল পড়ায়। কবিকর্ণিকা পত্রিকার সহ সম্পাদক ভাস্কর সেনের 2টি কবিতা। 1 নম্বর বেলা শেষে। একটা নতুন বেড়ে ওঠা লতা, ক্লোরোফিলের গাঢ় রঙের ছবি, সবুজ আলোর নবীন কথকতা, আপন মনে ভাসছে বসে কবি। সূর্য তখন অস্ত যাবার কাল, লতার গায়ে বাঁধে শুকনো ডাল। কলম গেঁথে কবির আশা হয়, শুকনো ডালে ফুটবে কিশলয়। আশায় আশায় কবির কাটে দিন, শুকনো ডালে উঠবে ফুটে ফুল। ধীরে ধীরে ভরসা হয় ক্ষীণ, স্বপ্নগুলি হয় না অনুকূল। উদাস কবি আরামকে দাঁড়ায়, বসে থাকে ঘরের আঙিনায়। সূর্য তখন অস্ত যাচ্ছে ধীরে, তমস নামে কবির দুপাশ ঘিরে। আমি সম্ভবত ভাস্কর সেনের কবিতায় প্রথম পড়ছি। আমার দুর্ভাগ্য যে এর আগে আমি ভাস্কর সেনের কবিতা পড়ার কখনো সুযোগ পাইনি, এবং ভাস্কর সেনের সঙ্গে আমি যাদের যাদের কবিতা পড়ি তাদের অধিকাংশের সঙ্গেই যেমন আমার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই, তেমনি ভাস্কর সেনের সঙ্গেও আমার এখনো পর্যন্ত কোনো সম্পর্ক গড়ে ওঠার সুযোগ হয়নি, সম্পর্ক ভেঙে পড়ার এই বয়সে। 2 নম্বর কবিতাটি মন খারাপ। আমার আজ মন খারাপ, আর মনের অস্থিরতা নিয়ে কোনো কবিতা লেখা যায় না, কারণ আমার দৃষ্টি বারবার প্রতিহত করছে একটা ছবি। আসলে ছবিটা যদিও দ্বিমাত্রিক, তবে গভীরভাবে দেখলে একটা তৃতীয় মাত্রার বোধ মাথায় কাজ করতে থাকে। এক নারী যজ্ঞোপবীতের মতো এক বৃক্ষের কণ্ঠলগ্না হতে চাইছে, অথচ ছবিতে অনুপস্থিত এক নারী যেন তাকে বাধা দিচ্ছে।
ছবিতে অনুপস্থিত এক নারী যেন তাকে বাধা দিচ্ছে। বৃক্ষের মূল মাটির গভীরে, কাণ্ড শাখা প্রশাখায় বিস্তৃত। প্রথম নারী তার রূপ পাল্টে ইচ্ছে মতো নদী হয়ে যায়। আচ্ছা, ইচ্ছামতি কি ওকে ভাসিয়ে নিয়ে যাবে? মন খারাপ হয়ে যায়। পরের কবির নাম রুদ্র বোস, অব্যক্ত বিরাসী। সম্ভবত অব্যক্ত এই নামে তার সিরিজ কবিতা আছে, সেখান থেকে 82 নম্বর কবিতা। রুদ্র, কখনো কি তুমি গেছো ধনেখালি কিংবা রামনগর? দাঁড়িয়েছ গিয়ে কোনো তাঁত ঘরে? ওই দেখো, সেই কোন নিশুদ ভোর থেকে এক মনে তাঁত বুনে চলেছেন এক লোল চর্ম সাধক। লক্ষ্য করো, টানা ও পরিণের খেলা। মন দিয়ে শোনো তাঁতের ছন্দ, ঠক ঠক ঠকাঠক ঠকাঠক ঠক। আর ওই সাত রং বাহারে কেমন খোলতায় ফুটে উঠছে ঠাস বুনট নকশার কলকারি। তোমার কবিতা কখনো কি পা মিলিয়েছে ওই ছন্দে? কখনো কি উঠেছে ফুটে মানুষের জীবন কথার টানা পোড়েনের বুটিদার নকশা, যার সাথে মিশে আছে মানুষের ঘাম আর সোহাগের বিপরীত? শিশুকাল থেকে তোতা পাখির মতো আউড়ে এলে শুধু তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা। কখনো তো সঙ্গ করলে না। কি নিয়ে কবিতা লিখবে তুমি, রুদ্র? তোমার কবিতা কখনো কি পা মিলিয়েছে ওই ছন্দে, মানে তাঁত বোনার ছন্দে? কখনো কি উঠেছে ফুটে মানুষের জীবন কথার টানা পোড়েনের বুটিদার নকশা, যার সাথে মিশে আছে মানুষের ঘাম আর সোহাগের পীড়িত? শিশুকাল থেকে তোতা পাখির মতো আউড়ে এলে শুধু তাঁতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা। কখনো তো সঙ্গ করলে না। কি নিয়ে কবিতা লিখবে তুমি, রুদ্র? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন কবি, নিজেকেই নিজে প্রশ্নটা তুলেছেন রুদ্র বোস। পরবর্তী কবির নাম শ্রাবন্তী বটব্যাল, কবিতার নাম পদাবলী। যে কথাটির নাম ভালোবাসা, যে কথাটি আলো খুঁজে ফেরে, সে কথা কখনো কি তোমাকে নিবিড় করে ধরে? মেঘ নামে যখন চরাচর স্তব্ধতায় ধরা দেয় শুধু যোজন বিস্তারী পথে সমুদ্র ঢেউ বালি ধুধু। তারপর কতকাল আমাদের যাওয়ার আশা, হাতের বাঁধনে যে হাত নিরুচ্চার ভাষা। পদাবলী এটুকুই, প্রেম শব্দ কুহক বিস্তারী। এখনো হারাই যদি, ও মন বেহিসাবি হবি। কবির নাম উৎপল মান, কান্নার খাতা কবিতার অন্ধকার। আমাদের কোনো সম্ভাবনা নেই আর। আমাদের কাঠের ঘষায় আগুন জ্বলবে না। আমরা অফিস যাব, ফিরে আসবো সন্ধেবেলা। রাস্তার গান কানে মাখব না, রাস্তার যুদ্ধ নেব না মাথায়। বহু দূরের গ্রামে রেখে আসা মা বাবার কথা ভাবব না। আমাদের কোনো নদী থাকবে না আর, সিঁড়ি ওঠা উচ্চতা আর পাহাড় থাকবে না। আমরা সফল নাকি ব্যর্থ সে কথা বলা খুব মুশকিল। তবে আমাদের হাড়ে হাড়ে আর প্রতিবাদ জাগবে না। ভোরের শিশিরে ভিজে উঠবে না ছেলেবেলা। আমরা একা একা প্রতীক্ষা করব সন্তানের, যারা বহু দূরে পড়তে বা চাকরির মোহে গিয়ে ফেরার কথা ভাববে না আর। আমাদের বিষণ্ণ গোলাপ শুকিয়ে যাবে, প্রেম আসবে না। ভেবে দেখো, আমাদের কোনো সম্ভাবনাই বেঁচে রইল না আর, কান্নার খাতা নিয়ে কবিতার অন্ধকারে বসে থাকা ছাড়া। একটা আর্ত যন্ত্রণার ছবি এঁকেছেন কবি উৎপল মান। যে যন্ত্রণা, যে আরতি, যে কান্না এই সময়ের প্রতিটি মানুষের মধ্যে সক্রিয় রয়েছে।
এই পর্বে আজকের শেষ কবির নাম চন্দন চৌধুরী। অনিবার্য কারণবশত। আজকের এই পর্বের কবিতা পাঠের শেষ কবির নাম চন্দন চৌধুরী, অনিবার্য কারণবশত। কবিতাটির নাম অনিবার্য কারণবশত। অনিবার্যভাবে মেঘের আনাগোনার মধ্যে না থাকুক গণতান্ত্রিক ডানা, না ঝরুক কোনো বৃষ্টির সার্বভৌম ফোঁটা, তবু ঠোঁট চেপে তৃষ্ণার্তর কাছে নতজানু পররাষ্ট্রনীতি। তোর অঙ্গে অঙ্গে কখনো বঙ্গোপসাগর, কখনো কাঞ্চনজঙ্ঘার ইশারা ঝলমল নতুন প্রভাত। অপেক্ষার কোনো অভিধানে নেই চিরকালীন শব্দ অটুট কোমর বাঁধুনি। জাফরান রঙে ঘাতকের মতো চোরা চাহনি। একে একে যে কটি সর্বনাশ, সবেরই ভেতরে আগুন জ্বালিয়ে প্রদক্ষিণরত রিপোর্টের বিশদ নিজস্ব প্রতিবেদন। একে একে যে কটি সর্বনাশ, সবেরই ভেতরে আগুন জ্বালিয়ে প্রদক্ষিণরত রিপোর্টের বিশদ নিজস্ব প্রতিবেদন। অনেক হারিয়ে যাওয়া অতীত, কখনো খাজুরাহ, কখনো অজন্তা গুহার নষ্ট গন্ধ দেয়ালে দেয়ালে, এখনো মুদ্রা রেখায় মেঘের মতো দুর্যোগ হয়ে আছে। বৃষ্টি হবে না জেনেও অভ্যেস অক্ষর দিয়ে অনুসন্ধানের বিষাদ মাখা রাস্তা বাঁকে কেউ আজ আর অপেক্ষা করে না। তবু বৃষ্টি রেখায় রেখায় আমি ঠোঁটে তৃষ্ণার খিদে। তৃষ্ণা নেই আমার, সেই খিদে। তৃষ্ণার জন্য আমার খিদে। আমি চাই আমার তৃষ্ণা হোক। সম্ভবত কবি এটাই বলতে চেয়েছেন। তবু বৃষ্টি রেখায় রেখায় আমি ঠোঁটে তৃষ্ণা খিদে নিয়ে ভিক্ষু হয়েছি অনন্তর। অনিবার্য কারণবশত যদি কেউ বলে এসো, সময় হয়েছে তোমার, আমার হাত ধরো সখা, আমি নিয়ত মুছে দেব সব হস্তান্তরের মানচিত্র। পত্রিকা থেকে কবিতা পাঠ পর্বে আলোক মণ্ডল সম্পাদিত কবি কর্ণিকা পত্রিকা থেকে যে সমস্ত কবিতা সেখানে মুদ্রিত হয়েছে তার প্রথম পর্বের জ্যোতির্ময় বেদনার খাঁজে খাঁজে থেকে বাকি কবিতাগুলো, যেগুলো প্রথম দিন পড়া সম্ভব হয়নি, সেই বাকি কবিতাগুলো আজকে পড়লাম। নমস্কার।